সারাদিন দৌড়াদৌড়ি, অ্যাংজাইটি, বার্গেনিং, দেন হারার পর ফাইনালি যখন তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাবা, তখন তুমি বুঝবা কেন মানুষ সেই আলগা এক্সাইটমেন্ট নিয়ে ট্রাভেল ভিডিও বানায়। বিকজ দ্যাটস ইজি টু ডু। এখন দেখি র এক্সপিরিয়েন্স এবং পার্সপেক্টিভ কিভাবে আপনার ট্রাভেল এক্সপিরিয়েন্সটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। Fast lane when I pass in the street, bag of money in the passenger seat. Simcoe's been asking for me on the road from the west to the east. Way up, I might never come down, cause the coast racking up the flight miles. So high, I might never come down, so what, this is my lifestyle. Wait a minute. মেইন টার্গেট যদি এইটাই হয় আপনি বেসিক টু বেসিক লোকেশন ঘুরবেন, সেক্ষেত্রে আপনার ফরেন ট্যুরের কোনো মানে হয় না। আপনার র কালচারটা এক্সপিরিয়েন্স করতে হবে। অনেকেরই ফ্লাই করার সৌভাগ্য হয় না, তাই তারা ট্রাভেল ভিডিও দেখে এক্সপিরিয়েন্সটা নিতে চায়। সো এই পার্টটা হচ্ছে ওই সকল নুবদের জন্য যারা ফ্লাইট ট্রাভেল নিয়ে অনেক কিউরিয়াস। ফ্লাই করার আগে সবাই বলতো টেক অফের সময় নাকি ভয় লাগে, কিন্তু অ্যাকচুয়াল যতক্ষণ পর্যন্ত এক্সপিরিয়েন্স না নিছি ততক্ষণ পর্যন্ত কিছুই বলতে পারিনি। আচ্ছা, আপনার মতে ফ্লাইট ট্রাভেলের বেস্ট সময় কোনটা? আমি বলবো ভোর রাত্রে, কারণ ভোর রাত্রে রাতের ঢাকাকে ডিফারেন্ট ওয়েতে দেখা যায়। ফিলিংসটা অনেক ডিফারেন্ট, কারণ উপরে আপনি উঠছেন আর নিচে সবাই ঘুমাচ্ছে। ঠিক 5 মিনিটের মধ্যেই প্লেনটি মেঘ ভেদ করবে এবং আস্তে আস্তে রাতের ঢাকা আর দেখা যাবে না। মেঘের জন্য যে ঢাকা শহর একেবারেই দেখা যাবে না তা না, কিন্তু মেঘের ফাঁকে ফাঁকে ঢাকা দেখতে ঠিক এরকম লাগে। এরপর আস্তে আস্তে আর কিছুই দেখা যাবে না। এখন কিছু অতিপাকনা মানুষ জিজ্ঞেস করবে, ভাই রাত্রে যদি বাইরে কিছু দেখাই না যায় তাহলে রাত্রে ফ্লাই করব কেন? জাস্ট বিকজ অফ দ্য সানরাইজ অ্যান্ড দ্য ক্লাউডস। বিশ্বাস করেন বা না করেন, সকালবেলার মিষ্টি রোদ যখন মেঘের উপরে পড়ে তখন মেঘের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেয়। প্লেন তো মেঘের উপর দিয়ে চলে, কিন্তু কতটা উপর দিয়ে চলে দেখেন। মেঘের সাথে লুকোচুরি খেলতে খেলতে এবং খুব জোস একটা খাবার খেয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। মালয়েশিয়া বাজেট ট্যুরের সব থেকে হেল্পফুল ফ্যাক্টর হচ্ছে গিয়ে রিলেটিভ। উনি মালয়েশিয়াতেই জব করে, তাই ওনার সাথে ছুটলাম ওনার বাসায়। এক তো বৃষ্টি, এর উপর দিয়ে রেস্ট্রিক্টেড কমিউনিটিতে ওয়েস্টার্ন স্টাইলের বাসা। সব প্লেনের 12টা বাজায় তেমন কোনো কষ্ট লাগেনি, তবে এটা ঘুমের দরকার ছিল। অবশ্য ঘুম থেকে উঠে যাব এশিয়ার লাস ভেগাসে, সো আই ওয়াজ কোয়াইট এক্সাইটেড। ঘুম থেকে উঠেই রওনা দিলাম এশিয়ার লাস ভেগাসের জন্য। গেন্টিং হাইল্যান্ড হচ্ছে কি একটা পার্বত্য এরিয়া, যেটার মধ্যে হচ্ছে মালয়েশিয়ার যত রিসোর্ট এবং ট্যুরিজম কেন্দ্র আছে ঠিক সেই জায়গাটার মধ্যে অবস্থিত। মালয়েশিয়ার ইকোনমি অনেকটাই ট্যুরিজম নির্ভরশীল, আর ওই ট্যুরিজমের সিংহভাগই আসে গেন্টিং হাইল্যান্ড থেকে। গেন্টিং হাইল্যান্ড পাহাড়ের চূড়ায় অবস্থিত। গেন্টিং হাইল্যান্ডে আপনি দুইভাবে উঠতে পারবেন, এক হচ্ছে গিয়ে গাড়ির মাধ্যমে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি আমার মতো নেচার লাভার হলে এই কেবল কারের মাধ্যমে। এই কেবল কার নিয়ে কিছু কথা না বললেই নয়। কেবল কারে ওঠার সময় মন অনেক খারাপ ছিল, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু একটু উপরে ওঠার পর এই ভিউ দেখতে পাই। একটা ছোট্ট স্টপ দিয়ে আমরা পৌঁছে গেলাম স্কাই ওয়ার্ল্ড কমপ্লেক্সে।
ছোট্ট স্টপটা কোথায় ছিল তাতে একটু পরে আসতেছি। তবে গ্যান্টিং হাইল্যান্ড মূলত হলো একটা রিসোর্ট আইল্যান্ড। এখানে অনেকগুলো রিসোর্ট, ইনডোর পার্ক, আউটডোর পার্ক এবং ক্যাসিনো মিলে একটা এন্টারটেইনমেন্ট জোন ক্রিয়েট হয়। আর এই এন্টারটেইনমেন্ট সেন্টারের সেন্টার পয়েন্ট হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড লার্জেস্ট হোটেল, ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল। বিভিন্ন এন্টারটেইনমেন্ট জোনের পাশাপাশিও রয়েছে এখানে অনেক শপিং মল এবং ব্র্যান্ডেড শপ। শপিং করার মুরদ নাই থাকতে পারে, তো ঘুরে কি দেখা যাবে না? তো আমরা তাই করলাম, এই সবগুলা ঘুরে ঘুরে দেখলাম কোথায় কি আছে, কি কি পাওয়া যায় না পাওয়া যায়। সবগুলা শপই হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড দোকান, সো সবগুলাই ছিল অনেক এক্সপেন্সিভ। সো আমরা এখানে থেকে কোনো শপিং করি নাই, ঘুরেই দেখছি শুধু। জিনিসটা কি বলতে পারবেন? এইটা একটা লাগেজ প্লাস স্কুটার। এখন আর লাগেজ টানাটানি করতে হবে না, লাগেজের উপরে বসে লাগেজই চালাতে পারবেন। শপিং ডিস্ট্রিক্ট ঘোরা শেষ করার পর গেলাম ইনডোর পার্ক জোনে। সবাই খুব চিল করতেছিল, কিছু কিছু ফ্যামিলি বাচ্চা নিয়ে রাইড এনজয় করতেছিল, আর বাকিরা বসে বসে চিল করতেছিল। আর একটু সামনে আসার পরই পাইলাম যমুনার সেই বিখ্যাত রোলার কোস্টার। আর আমাকে দেখেন, পিকাচু হয়ে গেছি। ছোটবেলায় কার্টুন নেটওয়ার্কে অনেক পোকেমন দেখতাম, সো এই পোকেমনের পিকাচু হেড দেখে আমি আর নিজেকে আটকায় রাখতে পারলাম না, আমিও বাচ্চা হয়ে গেলাম। সো এশিয়ান কালচারের আরেকটা গুরুত্বপূর্ণ সাইড হচ্ছে এখানের গেমিং কালচার। এই আর্কেডে আপনি সব ধরনের গেম খেলতে পারবেন। এটা বলতে পারবেন একটা বাচ্চাদের গেমিং জোন, বাট অ্যাডাল্টদের গেমিং জোনটা হচ্ছে গিয়ে সেই ক্যাসিনো। আমি শুরুতেই বলছিলাম গেন্টিং হাইল্যান্ডকে এশিয়ার লাস ভেগাস বলা হয়। লাস ভেগাসে যত ধরনের সুযোগ সুবিধা আছে, গেন্টিং হাইল্যান্ডে সব ধরনের সুযোগ সুবিধা অ্যাভেলেবেল রয়েছে। সো এশিয়াতে যারা গ্যাম্বলিং করতে যায় তারা এই ক্যাসিনোতে চলে আসে। আর কি পরিমাণে রিচ পিপল আসে তা পার্কিং লট দেখলেই বুঝতে পারবেন। আর এই লোকেশনটা হচ্ছে অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট লোকেশন, অর্থাৎ এখানে আপনি দুষ্ট পানি পান করতে পারবেন। আর যেহেতু আমি দুষ্ট পানি খাই না, সেজন্য আমি উপরের দিকে চলে গেলাম অন্য কিছু খাওয়ার জন্য। সো অন্য কিছুটা কি, সেটা হচ্ছে গিয়ে কেএফসি। অ্যান্ড এই কেএফসিটা ছিল আমার লাইফের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট কেএফসি, অ্যান্ড আমার কাছে একটুও ভাল লাগে নাই। খাওয়া দাওয়া শেষ করে গেলাম স্কাই ওয়ার্ল্ডের বাহিরের দিকে, আর বাহিরে এসে পার্কিং লটে পাইলাম এই জিনিসটাকে। ছোটবেলা থেকে এক্সট্রিম স্পোর্ট অনেক এনজয় করতাম, সো এই ধরনের কনফিগারেশনের একটা ভেহিকেল দেখে পুরো মাথায় নষ্ট হয়ে গেছিল। আর এখানের ক্যাসিনোতে যে সকল মানুষরা গ্যামলিং করতে আসে তারা যে কি সব গাড়ি নিয়ে আসে, খালি সুপার কার আর লাক্সারি কার। এই দেখেন বিএমডাব্লিউ, আর এদিকে দেখেন দুইটা মার্সিডিজ। আরে বিএমডাব্লিউ মার্সিডিজ তো কিছুই না, এই দেখেন মাজারাটি, অডি, আর এই সাইডে হচ্ছে পোর্শ। বেসিক্যালি এইটা একটা কার এনথুজিয়াস্ট হেভেন। সো ঘোরাঘুরি শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ওয়েট, আমি না একটা স্টপের কথা বলছিলাম? আমার মতো নেচার লাভার যারা আছো তারা গ্যান্টিং হাইল্যান্ডের সেই দোকানপাট ঘুরে কোনো মজা পাবা না। তাইলে তোমরা কি করবা? গ্যান্টিং হাইল্যান্ডে কি আসবা না? না, তোমাদের জন্য গ্যান্টিং হাইল্যান্ডে আছে চিনসুই কেপ টেম্পল। গ্যান্টিং হাইল্যান্ডে কেবল কার দিয়ে ওঠার সময় চিনসুই কেপ টেম্পল পড়ে। এইটা একটা বুদ্ধিস্ট টেম্পল যা টোটালি চাইনিজ আর্কিটেকচারে বিল্ড করা এবং প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা। পুরো টেম্পল জুড়ে এরকম ড্রাগনের মূর্তি আর বুদ্ধিস্ট মূর্তি। স্পেশালি আমার কাছে এই চাইনিজ কারুকার্যগুলো বেশি ভালো লাগছে। গ্যান্টিং হাইল্যান্ডের রিসোর্টগুলো ঘোরার তুলনায় আমি এইটাকে বেশি প্রেফার করি, কারণ এরকম কালচারাল স্পট একটা দেশের অ্যাকচুয়াল কালচারটা আপনার সামনে তুলে ধরে। গ্যান্টিং হাইল্যান্ডের প্রত্যেকটা রিসোর্টেরই থিম আছে, কিন্তু অ্যাকচুয়াল কালচারটাই উপভোগ করতে পারবেন এই সকল প্লেসে এসে।
মালয়েশিয়াতে কি পরিমাণের বাঙালি স্টে করে তা আমি এই জায়গাটাতেই বুঝে যাই। বিকজ আমি যখন লিফট দিয়ে নামতেছিলাম আমার সামনের ভাইয়ারা বাংলায় কথা বলতেছিল, তখনই বুঝে যাই তারা বাঙালি। অ্যান্ড আমি তাদের সাথে একটা কনভারসেশন স্টার্ট করি অ্যান্ড প্রত্যেকের সাথে পরিচয় হই। চিনশুই কেভ টেম্পলে একেবারে সন্ধ্যা নেমে আসার আগ পর্যন্ত ওখানে আড্ডা দেই এবং কিছু ভিডিওগ্রাফি করি। দেন আমরা স্কাই ওয়ার্ল্ড ঘুরে বাসায় ব্যাক করি। গেন্টিং হাইল্যান্ডের থেকে রিটার্ন করার পথে রাস্তায় এই লোকেশনটা পড়ে, যেটার নাম বাতু কেভ, যেটা আমি আপনাদেরকে নেক্সট এপিসোডে দেখাচ্ছি। আর আজকের দিনের খাবারের হাইলাইট ছিল এই জিনিসটা। সো আজ গেন্টিং হাইল্যান্ড পর্যন্তই। নেক্সট এপিসোড দেখবেন কুয়ালালামপুরের আশেপাশে কি আছে এবং কি এক্সপিরিয়েন্স করা যায়। ওয়েট, আপনাদেরকে তো সবকিছু আবার ডেমো দেওয়ার লাগে। Chippy chippy chapa chapa ruby ruby lava lava magic Robin Hood.